গুড ইভিনিং স্টুডেন্টস। গতকাল তোমাদের সমযোজ্যতা সম্পর্কে বলা হয়েছিল, নিশ্চয়ই তোমরা ক্লাসটা ফলো করেছো। তড়িৎযোজ্যতা সমযোজ্যতা হয়ে যাওয়ার পর তোমাদের একটি বিষয় আরও ভালো করে জানতে হবে, সেটি হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা বলতে কী বোঝায়। প্রথমেই আমাদেরকে জানতে হবে যোজ্যতা বিষয়টি কী। বলা হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণু যে কটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগের অণু থেকে যে কটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা বলা হয়। আর একবার সংখ্যাটি দেখো, কোনো মৌলের একটি পরমাণু যে কটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন গঠিত কোনো যৌগের অণু থেকে যে কটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা বলা হয়। বিষয়টি নিয়ে আমি আসছি। তার আগে আমাদের যোজন কক্ষ বলতে কি বোঝায় এটা জানতে হবে। ইংরেজিতে যোজ্যতা হচ্ছে ভ্যালেন্সি, আর যোজন কক্ষ হচ্ছে ভ্যালেন্স সেল। দুটো বিষয় কিন্তু লক্ষ্য করো, ভ্যালেন্স সেল। ভ্যালেন্স কথার অর্থই বুঝতেই পারছো যে আমার সর্ববহিস্থ কক্ষে, সবথেকে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে সেই ইলেকট্রনগুলিকে বলা হবে ভ্যালেন্স ইলেকট্রন, এবং ওটাই হবে কি যোজন কক্ষ। তাহলে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে ভ্যালেন্স সেল বা যোজন কক্ষ বলা হয়। ভ্যালেন্স সেল বা যোজন কক্ষ বলা হয়, মনে থাকবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজক ইলেকট্রন বলতে কি বোঝায়? যোজক ইলেকট্রন বলতে কি বোঝায়? ওই কক্ষে, অর্থাৎ যোজন কক্ষে আবর্তনরত ইলেকট্রন সংখ্যা, যোজন কক্ষে আবর্তনরত ইলেকট্রন সংখ্যা মৌলটির
যোজ্যতা নির্ধারণ করে। তাই ওই ইলেকট্রনগুলিকে অর্থাৎ যোজন কক্ষে আবর্তনরত ইলেকট্রনগুলিকে যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। ওকে, তাহলে যোজ্যতা যে নির্ণয় করা হবে তার নিয়মটা কি? তাহলে যোজ্যতা নির্ণয় করার পদ্ধতি এটা ভালো করে একটু ফলো করবে তোমরা। প্রথম যেটা আমাদেরকে মনে রাখতে হবে যোজ্যতা নির্ণয় করতে গেলে, পরমাণুর সর্ববহিস্থ বা যোজন কক্ষ, এটাই তো আমরা যোজন কক্ষ একটু আগেই পড়লাম, যোজন কক্ষে করো উপস্থিত ইলেকট্রন সংখ্যাই হলো মৌলের যোজ্যতা ব্র্যাকেটে মনে রাখবে, যখন ইলেকট্রন সংখ্যা লেস দেন ইকুয়াল টু 4, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। সর্ববহিস্থ কক্ষে যখন লেস দেন ইকুয়াল টু 4 হবে তখন, কারণ আমরা জানি সর্ববহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারি না, তার অর্ধেকের থেকে যখন কম হচ্ছে মানে লেস দেন ইকুয়াল টু 4, সমান হতে পারে 4টে বা লেস দেন হতে পারে, তখন সেই যোজন কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা সেটাই হবে তার যোজ্যতা। একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি তোমাদের, যেমন দেখো সোডিয়াম 281 আমরা ভাঙছি KCl KLMে, তাহলে এই যে যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, তাহলে এটাই হচ্ছে যোজ্যতা নির্ধারণ করছে। M সেলে অবস্থিত একটি ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এর যোজক ইলেকট্রনের সংখ্যা কত? 1 এবং যোজ্যতাও 1। ওকে, ঠিক একই রকমভাবে এমজির ক্ষেত্রে কি হবে? 282, তাহলে যোজ্যতা কত? এমজির যোজ্যতা আমরা সবাই জানি +2, এখানে +2 +1 +2, তাই তো? যোজ্যতা 2, যেহেতু ধাতু সেগুলো প্লাস হচ্ছে এগুলো এখানে, কারণ সর্ববহিস্থ কক্ষে কি আছে? দুটো ইলেকট্রন আছে, এবং কেন প্লাস হচ্ছে? কারণ দুটো ইলেকট্রন বর্জন করে, তাহলে Mg-2e Mg+2, এটা কার স্ট্রাকচার? নিয়নের স্ট্রাকচার। প্রত্যেক মৌল চাই কি? নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করতে, তাহলে Mg+2 হচ্ছে। ঠিক একই রকমভাবে Na-E ইলেকট্রন বর্জন করে কী হবে? Na+, 281, আর এখানে কী হবে? 2R8, এটা কার স্ট্রাকচার? নিয়নের স্ট্রাকচার, নিকটতম নিষ্ক্রিয় মৌল। তাহলে এক্ষেত্রেও এনের যোজ্যতা কি? +1, এক্ষেত্রে +2। আর যদি যোজ্যতা প্লাস আর মাইনাস না করে আমরা এভাবেও লিখতে পারি যে শুধু 1 কিছু নাই মানে প্লাস, ওকে? আর মাইনাস থাকলে মাইনাসটা কিন্তু মেনশন করে দিতে হবে, আবার +2 হিসেবে মাথার উপরে কিন্তু আমরা লিখবো +2 হিসাবে। মানে যদি আমরা লিখি Mg, তাহলে যোজ্যতা লিখবো 2+, Na+। আর একটা দেখো, দেখাচ্ছি তোমাদের, অ্যালুমিনিয়াম 283, কী হবে? -3, অ্যালুমিনিয়াম +3। আবার যদি ভাঙি দেখো যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, মানে যোজক ইলেকট্রন সংখ্যা কত? 3।
এবং দেখো এখানেও 3 আসছে। তাহলে যখন লেস দেন ইকুয়াল টু 4 আসছে, পরেরটা কোনটা হবে? সিলিকন। সিলিকনের ক্ষেত্রে কত? 2 8 4। এক্ষেত্রেও সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে কত? 4। যোজ্যতা হচ্ছে 4 এবং যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যাও 4। কিন্তু বিষয়টা হচ্ছে যখন 4টির বেশি হয়ে যাবে তখন কিন্তু এভাবে কিন্তু যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা আর যোজ্যতার মান কিন্তু আলাদা হবে। অর্থাৎ পরের ক্ষেত্রে যদি আমরা ফসফরাসের ক্ষেত্রে চাই, P15 ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে 2 8 2 8 আর 5 কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ ভাঙলাম আমরা। ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15। এই যে 5টা দেখতে পাচ্ছ, তাহলে যোজক ইলেকট্রনের সংখ্যা কত হবে? পাঁচ। ওকে, এবার এটা কিন্তু ফসফরাসের একটা ভ্যালেন্সি দেখাবে, কিন্তু কিছু কিছু যৌগ ক্ষেত্রে দেখাবে, কিন্তু সব ক্ষেত্রে দেখাবে না। যেটা অলমোস্ট সবার ক্ষেত্রে দেখাবে সেটাই আমরা যোজ্যতা হিসেবে ধরবো, প্রাথমিক যোজ্যতা হিসেবে। প্রাথমিক যোজ্যতা কিন্তু এটা নয়। তাহলে এক্ষেত্রে যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা 5 যদি বেরোয়, সেক্ষেত্রে যোজ্যতার মান কিন্তু আমরা বলতে পারবো না 5। তাহলে সর্ববহিস্থ করতে আরেকটা পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে যে সর্ববহিস্থ কক্ষে কি লিখবে? উপস্থিত ইলেকট্রন সংখ্যা ওকে গ্রেটার দেন 4 হলে মৌলের যোজ্যতা সমান 8 মাইনাস যোজক ইলেকট্রনের সংখ্যা। মনে থাকবে এটা সূত্র। সর্ববহিস্থ কক্ষে 8টা থাকতে পারে, 8টা বেশি ইলেকট্রন থাকতে পারে না। অর্থাৎ প্রত্যেক মৌলই চাই নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করতে। তাহলে এক্ষেত্রে দেখো ফসফরাস কার স্ট্রাকচার লাভ করতে চাইবে? কাছাকাছি কে আছে? আর্গন। তাহলে আর্গন যদি থাকে কাছাকাছি, সে কি করতে চাইবে? 3টে আরও গ্রহণ করতে চাইতে পারে, বা 5টা বর্জনও করতে পারে, কিন্তু 3টে গ্রহণ করার শক্তি ক্ষেত্রে কি হচ্ছে? কম। 3টে যদি গ্রহণ করে তাহলে এখানে 5-এর সঙ্গে 3 যোগ করে 8 হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা, এবং আর্গনের স্ট্রাকচার লাভ করতে চাইবে। আর যদি একটু বেশি একটা মানে অন্যরকম কন্ডিশন তৈরি করা হয়, সেক্ষেত্রে কিছু কিছু যৌগ দেখায়, এক্সিস্টেন্স দেখায়, কিন্তু খুব কম। ওকে, তোমরা এগুলো নিয়ে আরও পরে আলোচনা, তোমাদের পরও হায়ার স্টাডিজে পড়বে তোমরা এগুলো, যে কোনগুলো দেখাচ্ছে ব্যতিক্রমগুলো। তো এক্ষেত্রে যেটা জেনারেলি তোমার জানতে হবে, তাহলে 8 মাইনাস 5, আগের উদাহরণ অনুযায়ী কত আসছে? তাহলে 3। তাহলে ফসফরাসের যোজ্যতা কত হলো? 3। মনে থাকবে? এবার দেখো একটি বিষয়, আর একটি উদাহরণ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে সালফার। 16 2 8 6 কে এল এম। তাহলে কী হবে এখানে? যোজ্যতা 8 মাইনাস 6 সমান কী হবে? 2। ঠিক একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে কী হবে? 2 8 7। তাহলে 8টা করতে গেলে কী হবে? এখানে যোজ্যতা কত হবে? সমান 8 মাইনাস 7। তার যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি জিজ্ঞেস করে কত হবে? 7। সালফারের যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 6। ফসফরাসের 5। এইগুলো কিন্তু মাথায় রাখবে। যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা যোজ্যতা কিন্তু আলাদা। লেস দেন ইকুয়াল টু 4 হলে তখন কিন্তু যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা আর যোজ্যতার মান দুটোই সমান। এবার যে বিষয়টি তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা বলতে কি বোঝায়। এটা পরীক্ষায় খুব আসে তোমাদের। ইংলিশ টার্ম হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি।
ওকে, তাহলে আমরা কীভাবে ডিসকাস করব? তোমরা যে দেখবে যে প্রকৃতিতে কি হয়, কতগুলি মৌলের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়। তাহলে এদের কি বলা হচ্ছে? পরিবর্তনশীল যোজ্যতা। তাহলে পরিবর্তনশীল যোজ্যতার সংজ্ঞা হিসেবে কী লিখব? কতকগুলি মৌলের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়। ওকে, এদের বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। অর্থাৎ একাধিক যোজ্যতা প্রদর্শনকারী যে যৌগগুলি, তাদের মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা লক্ষ্য করা যায়। এবার তোমাদেরকে দেখতে হবে যে কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে আস এবং বেশি যোজ্যতা, মানে একই মৌলের ক্ষেত্রে বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ইক বলে। ওকে, কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে আস আর বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ইক বলে। যেমন দেখো, সাধারণত 2 ও 3 যোজ্যতা বিশিষ্ট এবং 1 ও 2 যোজ্যতা বিশিষ্ট একই মৌল লক্ষ্য করা যায়। এছাড়াও 3, 5ও আছে। 3 আর 5 এটাও আছে। তো সেক্ষেত্রে 2, 4ও লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, সাধারণত যেটা দেখা যায় 2 আর 3 আর 1 আর 2। যেমন দেখো, কপার আস যোজ্যতা হচ্ছে +1। তাহলে লিখব কি আমরা? Cu+1 যদি থাকে তাহলে এটা কি? কপার আস। ওকে, আর কপার ইক যদি বোঝায় তাহলে কি হবে? +2, অর্থাৎ Cu+2 কপার ইকে। ঠিক একই রকমভাবে 3 যদি বুঝি আমরা, 3 Sn আসে হচ্ছে Sn+2। ওকে, Sn ইকে হচ্ছে Sn+4। ঠিক একই রকমভাবে মার্কারি যদি আমরা আসে করি, তাহলে কি হবে? Hg+, অ্যাকচুয়ালি Hg2 হয়, Hg2 2+। অনেকে লেখে Hg+ও লেখে অনেক সময়। ঠিক আছে, কিন্তু মার্কারি
পরমাণুটি যুক্ত অবস্থায় থাকে, ওই জন্য Ag2 লেখে, অনেক সময় Ag+ও লেখা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আঁশের ক্ষেত্রে, ইকে হচ্ছে Ag2+। ওকে, এটা কিন্তু টেকনিক্যালি রং, তবু Ag+ আমরা লিখি যদি বলা হয় মার্কিউরাস ক্লোরাইডের সংকেত, যদি মার্কিউরাস ক্লোরাইডের সংকেত লিখতে বলে। তোমরা ক্লাস 7-এ পড়েছিলে, লিখে এলো এখানে Hg, তখন লেখা হয় Hg2Cl2, মনে থাকবে। ওকে, অ্যাকচুয়ালি Hg2 লেখা হয় মানে কি, এটা অ্যাকচুয়ালি প্লাসই, Hg2+। ওকে, আর এটা কি হচ্ছে, মার্কিউরিক ক্লোরাইড, এটা হবে HgCl2। ওকে, দেখো ইকে সংকেত, যৌগটার সংকেত একই রকম হলো, আসে একরকম। ঠিক স্ট্যানাস ক্লোরাইড কী হবে, SnCl2, আর স্ট্যানিক ক্লোরাইড SnCl4। একই রকমভাবে কিউপ্রাস ক্লোরাইড আমরা যদি বলি Cu2Cl2, দেখো ঠিক এখানে কপার অণুটা যুক্ত হয়ে থাকে, বা CuCl অনেক বইয়ে লেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা কারেক্ট হচ্ছে Cu2Cl2, যেমন হবে Hg2Cl2 হলো। সব ক্ষেত্রে কিন্তু হয় না, কিছু কিছু ক্ষেত্রে এরকম হবে যে এক যোজ্যতা দেখাবে, একই দেখাবে, ঠিক আছে, CuCl এরকমভাবেই ফর্মেশন হবে, কিন্তু এক্ষেত্রে এটা ব্যতিক্রম। তাহলে এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, আর কিউপ্রিক ক্লোরাইড কী হবে, CuCl2। কপার ইকে হচ্ছে 2। এবার তোমাদের এই যৌগগুলো কিছু কিছু নাম দেখা যায়, যেমন নাইট্রোজেন, যদি অণু বলি নাইট্রোজেন, ফসফরাস, এমন একটা দুটি অধাতুর নাম লেখো, তোমাদের প্রশ্ন আসতে পারে, এমন দুটি অধাতুর নাম লেখো যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। অ্যান্সার লিখবে নাইট্রোজেন এবং ফসফরাস, P, N2 এবং P, মনে থাকবে। নাইট্রোজেন 3 আর 5 দেখাচ্ছে যোজ্যতা পরিবর্তনশীল, আর ফসফরাসও তাই। ওকে, এবার দেখো আমাদের যে তড়িৎযোজ্যতা বা সমযোজ্যতায় আমরা যেগুলো যৌগগুলো ফর্মেশন করছিলাম, ঠিক একই রকমভাবে আমাদের বলেছিলাম যে NaCl তড়িৎযোজী যৌগ। তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে পরীক্ষাগারে NaCl লবণ কিভাবে প্রস্তুত করবে, কি লিখবে অ্যান্সারটা? এগুলো একটু ভালো প্রশ্ন। অ্যান্সারটা লিখবে যে পরীক্ষাগারে ধাতব সোডিয়ামের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায়, ধাতব সোডিয়ামের সঙ্গে Cl2 গ্যাসের বিক্রিয়ায়, বানান করে লিখবে এটা। আর তোমাদের যে পরমাণুর গঠনগুলো লিখতে বলেছিলাম, আঁকতে বলেছিলাম, তোমাদের সব পেন্সিলে আঁকতে বলেছিলাম, এটা মাথায় রাখবে কিন্তু। ধাতব Na এবং এর সঙ্গে Cl2 গ্যাসের বিক্রিয়ায় NaCl লবণ তৈরি হয়। বিক্রিয়াটা কী লিখবে তোমরা, 2Na সলিড, সোডিয়াম সলিড হিসেবে থাকবে, প্লাস Cl2G, বা অ্যারো চিহ্ন উপর দিকে দিতে পারো, মানে এরকমভাবে অ্যারো দিতে পারো উপর দিক দিয়ে, এটা গ্যাসের চিহ্ন। কী হবে, 2NaCl, S মানে হচ্ছে সলিড, S মানে হচ্ছে সলিড, G সমান হচ্ছে গ্যাস। ওকে, এইভাবে বিক্রিয়াটা লিখবে। তো তোমাদের এইবার প্রশ্ন আসতে পারে যে যে তো ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝায়।
যে সকল পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় উপাদান আয়নে ভেঙে যায়, উপাদান আয়ন বলতে NaClকে যদি আমরা তড়িৎ করি তাহলে Na প্লাস প্লাস Cl মাইনাসে ভেঙে যাবে। ঠিক একই উপাদান আয়ন, যে উপাদান আয়নটা, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, তাহলে উপাদানের আয়নটা কোনটা? Na প্লাস আর Cl মাইনাস, উপাদান আয়ন ভেঙে যাচ্ছে। KCl যদি করি আমরা K প্লাস প্লাস Cl মাইনাস, যদি MgCl2 করি কী হবে? Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস, যেহেতু এখানে দুটো মাথায় চার্জ আছে, পজিটিভ চার্জ, এবং দুটো নেগেটিভ চার্জ হলো নিউট্রালাইজ করে দিল এখানে এসে। আয়নে ভাঙার সময় কিন্তু দেখতে হবে সমতা বিধানটা যেন থাকে, আয়নিক্যালি সমতা বিধানটা করবে তারা, প্রত্যেকটা যৌগ ভেঙে গিয়ে বিশ্লিষ্ট হয়ে। তাহলে তড়িৎ বিশ্লেষের সংজ্ঞা কী হবে? যে সকল পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় উপাদান আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করবে, অর্থাৎ এইগুলো আয়নগুলো কী হয়? তড়িৎ পরিবহন করে, অর্থাৎ পরমাণু কিন্তু তড়িৎ পরিবহন করে না, পরমাণুতে উপস্থিত আয়নগুলি তড়িৎ পরিবহন করে। মনে থাকবে? তাহলে সংজ্ঞাটা কী লিখবো আমরা? যে সকল পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় উপাদান আয়নে ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন উদাহরণ হচ্ছে এগুলো NaCl, KCl, MgCl2। ওকে, আজকে তোমাদের এই যোজ্যতা সম্পর্কে ধারণা দেওয়া হলো। পরের দিন এই বিষয় নিয়ে আরও আমি দেখাবো তোমাদের, আরও কিছু কিছু যৌগের উদাহরণ, সংকেত এবং যোজ্যতা মাধ্যমে কীভাবে ফর্মেশন হচ্ছে এবং যোজ্যতা বার করতে দেয়, একটা যৌগ থেকে একটা মৌলের যোজ্যতা কীভাবে বার করবে, সেই পদ্ধতি তোমাদের আমি শেখাবো। আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই। সবাই ভালো থেকো।